জয় হিন্দ। চলুন আজকের বাংলার তরুণ তুর্কির অনেকগুলো ইংরেজি কথা শুনি। এই ইংরেজি কথা শুনে যে সমস্ত বাঙালিরা ভাবেন যে আমাদের এই তরুণ তুর্কি নেতা বিশাল শিক্ষিত, বিশাল কিছু রাজনৈতিক জ্ঞান রয়েছে, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা যাদেরকে মহান ভাবেন তারা কতটা মহান নিজেদেরকে একবার প্রশ্ন করে দেখবেন, তাহলে তার উত্তর আপনারা কি দিবেন সেটা নিজেই ভাববেন। প্রশ্ন করতে শিখবেন সবাইকে, কারো কথা শুনে নির্দিষ্ট একজনকে বা একটা দলকে প্রশ্ন করবেন না। যদি আপনাদের সেই ক্ষমতা থাকে, সবাইকে প্রশ্ন করার মতো ক্ষমতা থাকতে হবে, তবেই আপনারা মানুষ হবেন বলে আমি মনে করি। আর যদি ভাবেন নির্দিষ্ট কোনো একটা দলকে বা নির্দিষ্ট কোনো একটা ব্যক্তিকে প্রশ্ন করব, তাহলে হাজার ব্যক্তির উত্তর দেওয়ার জন্য কেউ বসে নেই। প্রশ্নের উত্তর আপনাদের নিজেকেও খুঁজতে হবে। আপনারা কোথাও খুঁজবেন না, জানবেন না, কেউ একজনের উপর ছেড়ে দেবেন আর কারো কথা শুনে কাউকে ধরতে যাবেন, মারতে যাবেন, প্রশ্ন করতে যাবেন, সেটা মূর্খতার পরিচয় ছাড়া আর বড় কিছু হতে পারে না বলে আমি মনে করি। বাংলা মানুষকে অনেক দিয়েছে, ভারতবর্ষকে অনেক কিছু দিয়েছে, মহাপুরুষ থেকে কাপুরুষও দিচ্ছে। এখন কাকে কাপুরুষ ভাববেন, কাকে মহাপুরুষ ভাববেন, সেটা আপনারা নিজেদের যাচাই করে নিন, প্রমাণ করুন, তাহলে বুঝতে পারবেন যে বাংলার জন্য কারা ভালো, কারা ভালো নয়। সেই বিষয়ে বুঝতে গেলে আমাদের ইনার ভাষণ শুনতে হবে। কি বলছে শুনুন, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, তারপর আমি আরও তার ব্যাখ্যা দিচ্ছি এবং বলছি। That's why we are saying this is a ploy and being used as a backdoor to execute and implement NRC. And Ganesh Kumar is a man on a mission, and this is his mission. This is precisely why he has been sent as the Chief Election Commissioner. He was earlier with Mr. Shah, who is now the Home Minister and the Cooperative Minister, and worked as a Cooperative Secretary. And I can also divulge some details if you want. The Chief Election Commissioner, he has a daughter. Now BJP is making claims that why Trinamool government is transferring bureaucrats when the SIR was announced in the month of June. The name of Ganesh Kumar's daughter is Medha Rupam. She was given a plum posting on the 28th of June. Please mark the date, 28th of June. That's 4 days after SIR was announced. And she was sent as DM Noida. Ganesh Kumar's son-in-law is Manish Bansal. Manish Bansal is sent as DM again of Saranpur. Both husband and wife, they might be capable and credible enough to be in that position, I have no doubt. But these are not mere coincidence. Ganesh Kumar's daughter Medha Rupam is being posted as DM Noida on 28th of June, and his son-in-law Manish Bansal is being posted as DM of Saranpur on 25th of June. That is 1 day after SIR's notification was issued. Are these mere coincidences? Ask Mr. Ganesh Kumar. So when you have your daughter and son-in-law working under a BJP government and you are being sent there, you're a man on a mission, and the mission is to destroy the country, destroy India, and serve it on a platter to your political masters. And if you have the guts and gall, file an FIR against me, file a criminal defamation. If this information that I divulged is wrong, I challenge you. Why were they posted 1 day and 4 days after SIR's notification was issued on 24th of June? Why not before? The reward. That's why we... যাক, এনার ইংলিশ ভাষণ শুনে আপনারা ভেবেছেন অনেক কিছু জানলেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। কে কি বুঝতে পেরেছেন আমি জানি না, আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি, বলছি। উনি বলছেন যে জ্ঞানেশ কুমার একজন নির্বাচন কমিশনার হয়ে বিজেপির হয়ে কাজ করছেন। উনি যখন এসআইয়ের ঘোষণা করছেন, তার আগে তার মেয়ে ডিএম হচ্ছে, তার নাতি ডিএম হচ্ছে। ডিএম হয়েছে তারা তাদের যোগ্যতা অর্জন করে, ইউপিএসসি পরীক্ষা দিয়ে পাশ করে উনি ডিএম হয়েছেন। আপনার মতো কোনো পিসির ছত্রছায়ায় দাঁড়িয়ে সে একজন রাজনৈতিক নেতা হয়নি। আপনি নিজেকে যোগ্য বলে প্রমাণ করছেন, কিন্তু তার যোগ্যতার প্রমাণ কি আপনি দিতে পেরেছেন? যেভাবে টিএমসির আরও অনেক নেতা রয়েছে, আপনার জন্য তারা হারিয়ে গেছে, লড়াইটা তারা করেছে। আপনার পিসিও একা দাঁড়াতে পারতো না এই বাংলায়, ওই লোকগুলো যদি না থাকতো। এই প্রশ্ন কি আপনারা যারা ইনার কথা শুনে জ্ঞানেশ কুমারকে করতে যাচ্ছেন, আমি তাদেরকে বলতে চাইছি, এই লোকটাকে কি আগে প্রশ্ন করবেন এই সমস্ত বিষয়গুলো, যে আপনার জন্য কেন টিএমসির আরও ভালো ভালো নেতাগুলো সরে গিয়েছে? আজকে যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও টিএমসি করতেন। সিপিএমকে তাড়াবার জন্য
তিনি টিএমসিতে যোগ দিয়েছিলেন এবং টিএমসিকে জিতিয়েছেন, বাংলার পরিবর্তন এনেছিলেন। কিন্তু সেই লোকটাও আজকে টিএমসি ছেড়ে চলে গেছে ইনার জন্য। এনার যোগ্যতা এবং শুভেন্দুর যোগ্যতা দুটোকে টেলি করে দেখবেন। নন্দীগ্রামের মতো যেখানে সিপিএমের দাপুটে নেতা ছিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাপ বেটা, আর আপনি কথাই ছিলেন। ওই শুভেন্দু অধিকারী যদি না থাকতো, সিপিএমকে সরানো এত সহজ ছিল না। টিএমসির যদি আরও কেউ বড় যোদ্ধা হতো, তাহলে শুভেন্দু অধিকারীকে হওয়ার দরকার ছিল। কিন্তু আপনি সেখানে বংশ পরম্পরায় রাজনীতিটাকে কংগ্রেসের মতো পরিচালিত করতে গিয়ে আপনি এসে দাঁড়িয়েছেন, যার ফলে কংগ্রেস আজকে বিলুপ্ত হচ্ছে। ঠিক এইভাবেই পশ্চিমবঙ্গ থেকে যেই দিন হারিয়ে যাবেন আপনারা, আপনাদের ঝান্ডা ধরার লোক থাকবে না। তাই যারা এর কথা শুনে জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করতে চাইছেন, অবশ্যই ভালো কথা প্রশ্ন করবেন। উনি একজন আইএএস অফিসার, আর ইনি একজন সাধারণ নাগরিকের থেকেও অনেক মূর্খ বলে আমি মনে করি। তাই প্রশ্ন যখন করতে যাবেন, অবশ্যই পড়াশোনা করে যাবেন, কারো কথা শুনে নয়। ফেসবুক এর কোনো তথ্য নিয়ে ফেসবুক থেকে পড়াশোনা করে যাবেন না, নির্দিষ্ট জায়গা থেকে পড়াশোনা করবেন। আপনারা যদি মনে করেন কোনো খবরের উৎস ফেসবুক বা ইউটিউব হতে পারে, সেখান থেকে অবশ্যই আপনি যে তথ্য চাইছেন জানলেন, তারপরেও বড় কোনো একটা বৃহৎ জায়গা থেকে পড়াশোনা করে তারপর প্রশ্নগুলো করতে যাবেন। অযথা প্রশ্ন নিয়ে যাবেন না। ওনারা আইএএস পরীক্ষা দিয়ে এসেছেন। আজকে এবার আপনাদের বলি, বাংলা তো অনেক আইএএস আইপিএস অফিসার রয়েছে, তাহলে ইনার কথাতেই ঘুরিয়ে বলতে হয় মনোজ পান্ত, আলাপন বন্দ্যোপাধ্যায়, এর আগেও ছিল রাজীব কুমার আইএএস, যে নির্বাচন কমিশনার হয়েছিল, মুখ্য সচিব হয়েছিল, এখন আইপিএস রয়েছে, ওই ডিজিপি না কি যেন, রাজীব কুমার। এরা কার কথায় চলে? তাদের একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, এখতিয়ার রয়েছে, কিন্তু তারা সেই প্রটোকল ভেঙেও আপনাদের দলদাসে পরিণত হয়েছে, সেটা বারবার প্রমাণ পেয়েছে বাংলার মানুষ। তো আপনারা যারা জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করতে যাচ্ছেন, তারা এই রাজ্যের এই সমস্ত আইএস আইপিএসদের একবার প্রশ্ন করবেন, তারপরে ওই দিকে যাবেন, এগোবেন। আমি চাইছি অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন মনের মধ্যে চাপে রাখবেন না। প্রশ্ন করা আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই গণতান্ত্রিক অধিকারের এখতিয়ারটাও আপনাদের বুঝতে হবে। শুধু একতরফা কোথাও প্রশ্ন বা কোথাও ঝামেলা করতে যাবেন না। গিয়েছিলেন ইডির হাত থেকে বাঁচাতে শাহজাহানকে, সেই শাহজাহানকে বাঁচাতে গিয়ে অনেকে কেস খেয়েছেন। আজকে তাদের পিছনে কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা পিসির কেউ নেই। খুব জোর যদি এরা বাঁচাতে চায়, তাহলে শাহজাহানকেই বাঁচাবে, কারণ শাহজাহানের হাতে অনেক কিছু তথ্য রয়েছে, যে তথ্যের ভিত্তিতে টিএমসি ফেঁসে যেতে পারে। তাই তার মুখ বাঁচাতে বা নিজেদের গা বাঁচাতে শাহজাহানকে বাঁচাতে যাবে। কিন্তু যারা শাহজাহান ঘনিষ্ঠ হয়ে শাহজাহানের কথায় লাফিয়েছিল, আজ তারা হারিয়ে যাচ্ছে, তারা হয়তো জেলে পৌঁছতেছে। আপনারা কেউ সেই ফ্যামিলিগুলোর খোঁজ নিয়ে দেখেছেন তারা খাচ্ছে কি খাচ্ছে না? এবার আসি বাংলার উন্নয়নে। বাংলার উন্নয়নে বাঙালি অনেক উন্নতি দেখিয়েছে বাংলার মানুষকে। এই তরুণ তুর্কি যুবনেতা, আপনারা কি কেউ প্রশ্ন করার হিম্মত রেখেছেন এই এই তরুণ তুর্কি নেতাকে, যে আপনি অল্প কিছুদিনের মধ্যে রাজনীতিতে এসে 4 কোটি টাকার ঝাড়বাতি কোথা থেকে লাগান? কোথা থেকে আসে? সে হিসাবে আপনার পিসি অনেক দিন থেকে রাজনীতি করছে, কেন আজও টালের বাড়িতে রয়েছে? ওইখানেই তো বৈষম্যটা দেখিয়ে দিচ্ছেন। সেই প্রশ্নগুলো আপনারা করবেন না। আমি বলছি শুনুন, 4 কোটি টাকার ঝাড়বাতি কোথা থেকে এসেছে, সেই প্রশ্নগুলো আপনারা করার মতো ক্ষমতা রাখুন, প্রশ্ন করুন, তারপর জ্ঞানেশ কুমারকে প্রশ্নগুলো করতে যাবেন। তাই জ্ঞানেশ কুমারের নখের যোগ্য এই নেতা নয়।
এই নেতাকে গিয়ে প্রশ্ন করুন, কয়লা কে চুরি করেছে, বালি কে চুরি করেছে, বাংলা ঘরের আবাস ঘরের যোজনার টাকা কে চুরি করেছে, চাকরি কে চুরি করেছে, রেশনের চাল কে চুরি করেছে। তার জবাব ইনার কাছে রয়েছে? নেই। এই প্রশ্নগুলো আপনারা করবেন না। কেন করবেন না? আজকে এসআইআর নিয়ে উনি জ্ঞানেশ কুমারের দিকে আপনাদের তাড়িয়ে দিচ্ছেন, আপনারা চলে যাবেন হয়তো সামান্য কিছু টাকার বিনিময়ে, হয়তো বা কেউ বাংলা মদ খেয়ে চলে যাবেন। খাবেন অবশ্যই খান, কোনো আপত্তি বা অসুবিধা কোনোটাই নেই, কিন্তু নিরপেক্ষতার সহিত কিছু কিছু প্রশ্ন করার মতো ক্ষমতা রাখবেন। তাহলে বুঝতে পারবেন বাংলার উন্নয়ন অ্যাকচুয়ালি কারা করেছে বা করতে চাইছে বা কারা করছে থেকেও করছে না। 100 দিনের কাজ বন্ধ হয়েছিল, ওনারা বলছেন যে সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খেয়েছে, 100 দিনের কাজ আবার চালু করতে হবে। অবশ্যই কাজের খুবই দরকার, বাংলায় কাজ চালু রাখতে হবে, কিন্তু তার প্রতিউত্তরে সুপ্রিম কোর্ট আর কি কি নির্দেশ দিয়েছে সেটা শুনুন। উনার কথাতে ভেবে নিয়েছেন সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে থাপ্পড় মেরেছে, কোনোটাই করেনি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 100 দিনের কাজ করাতে হবে, করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তার হিসাব কি করে নিচ্ছে এবার দেখুন। কেন হাইকোর্ট তো এটাও রায় দিয়েছে যে রাজ্য সরকারের যতগুলো টাকা ঢুকবে সমস্ত কোর্টের অর্ডার মেনটেন করে আপনারা আর কোথাও কোনো টাকায় হাত দিতে পারবেন না। তো হাইকোর্ট কার গালে চোর মারলো, কেন মারলো, সেই প্রশ্ন একবার করবেন না? আপনাদের হাতে কেন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো টাকাই সুরক্ষিত বলে মনে করছে না কোর্ট? সেন্ট্রাল সরকার নয়, কেন্দ্রীয় সরকার নয়, কোর্ট খুব নির্দিষ্টভাবে উল্লেখ করে দিচ্ছে প্রত্যেকটা রায়ে। তো এই চোরগুলো কে খাচ্ছে, এই থাপ্পড়গুলো কে খাচ্ছে? কেন্দ্রীয় সরকার? এই প্রশ্নগুলো করার ক্ষমতা আপনাদের রয়েছে? আমি চাই প্রত্যেকটা বাঙালি সেই প্রশ্নগুলো তুলুক। সেটা হতে পারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, হতে পারে রাজ্য সরকারের বিরুদ্ধে, কিন্তু প্রথম আপনি যেখান থেকে শিখছেন সেইখানেও তো প্রশ্নগুলো করার দরকার। আমি চাই না আপনারা সেই স্কুলের ছাত্র হন যে স্কুলে শুধু শিক্ষকই পড়িয়ে যাবে, বুঝিয়ে যাবে, আর আপনারা কোনো প্রশ্ন করবেন না। যে ছাত্র প্রশ্ন করতে জানে না তারা কিছু শিখতে জানে না, এটা ঠিক, কিন্তু সেই প্রশ্নগুলো আপনাদের যুক্তিসঙ্গত প্রশ্ন হতে হবে। ভূগোলের ক্লাসে ইতিহাসের প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না, বা বিজ্ঞানের ক্লাসে অঙ্কের উত্তর খুঁজে পাওয়া যায় না। তো কোন ক্লাসে কোন উত্তর খুঁজবেন, কোন প্রশ্নের উত্তর খুঁজবেন, সেগুলোও জেনে যাবেন। ইন্টারভিউ দেওয়ার আগে ভালো করে পড়াশোনা করে যাবেন, তারপর কি উত্তর পাচ্ছেন নিজের বিবেককে প্রশ্ন করবেন। আজকে বাংলায় নারী সুরক্ষার কথা বলছে, আপনারা বলছেন বাংলায় বাঙালি মেয়েকে চাই। কেন বাঙালির মেয়েরা আজকে নিজেরাই নিরাপদ নয়? আপনার রাজ্যে এই মেয়েগুলো কেন নিরাপত্তা পাচ্ছে না, বারবার ধর্ষিত হচ্ছে? সেই প্রশ্নের উত্তর খুঁজবেন না? বাংলা পক্ষ একদিক চিৎকার করছে বহিরাগত এইখানে কেউ নেই, বহিরাগত থাকলে গুটখাখোর আছে, বিহারিরা রয়েছে। ঠিক আছে, বাংলা পক্ষই যদি বাংলাতে সব বাঙালিই চায়, তাহলে রাজীব কুমার পুলিশের মাথায় কেন বিহারি থাকবে, বিদেশি থাকবে? রাজীব পান্ত তিনি কেন বাঙালি হবেন না মুখ্য সচিব? সেই প্রশ্নগুলো করবেন না? কেন বারবার বাংলায় ভোট আসলে বিহার থেকে পিকে আসবে, সেই প্রশ্নগুলো করবেন না? এই প্রশ্নগুলোর উত্তর কোথা থেকে আসবে, কি করে আসবে, কেন? বাংলায় কেউ বাংলা বলতে হবে, হিন্দি বলতে পারবে না, তাহলে কেন আমরা সেই হিন্দি ভাষীদের মস্তিষ্ক নিয়ে এই বাংলায় শাসনভার চালাবো? সেই প্রশ্নগুলো বাংলা পক্ষর
করার মতো ক্ষমতা রয়েছে? নাকি বাংলা পক্ষ, সিপিএম, কংগ্রেস সব টিএমসির হয়ে দালালি করার জন্য রাস্তায় নেমেছে? ওই মানবাধিকার কমিশন না, মানবাধিকার যার কর্মীগুলো রয়েছে, যারা আজকে কোথায় কোথায় এসআইআর নিয়ে রাস্তায় নামছে, তারপরেও তো এসআইআর হচ্ছে। আটকাতে পেরেছে টিএমসি? পারেনি। আজকে এসআইআর নিয়ে যে সমস্ত বিএলওরা আসবে, আপনারা নিদান দিচ্ছেন যেন তাদেরকে মারা হয় দলবদ্ধভাবে। মার দিয়ে দেখুন আপনারা থাকতে পারবেন তো? কার কথায় মারবেন? যারা মারতে যাবেন বা মারবেন তারা হয়তো দেখা যায় নুন আনতে পান্তা ফুরাই অবস্থা, ফ্যামিলির লোক। তাই আগে হাত তোলার আগে ভালো করে ভেবে নেবেন যে মারটা দেওয়ার পর আপনি বাড়িতে থাকতে পারবেন না। আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্রের দায়িত্ব অভিষেক নেবে না মমতা নেবে? সেই প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে তারপর আপনারা সেই এসআইআরকে রুখতে যাবেন। এসআইআরে কি বলা হয়েছে? এসআইআরে বলা হয়েছে বহিরাগতরা বাংলায় ভোটার লিস্টে থাকতে পারবে না। তাহলে বহিরাগত কারা? আপনারা যদি হিন্দু হয়ে থাকেন তাহলে বলা হয় যে 2024 সালের মধ্যে আপনারা যদি এই দেশে এসে থাকেন তাহলে এনআরসির ফর্ম ফিল আপ করে দেবেন। বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু এসে থাকেন, এনআরসির ফর্ম ফিল আপ করলেই আপনারা এসআইআর থেকে মুক্তি পাবেন, এসআইআর করতে পারবেন, আপনারা এই দেশের নাগরিক হয়ে থাকবেন। কিন্তু যারা মুসলিম রয়েছে তারা তো থাকতে পারবে না। তাহলে ফাটছে কার? যাচ্ছে কার? আপনারা বুঝতে পারছেন? এবং তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বুক ফুলিয়ে বলছে এসআইআর হলে বিজেপি 70 থেকে 7-এ নেমে আসবে। তাহলে ভাই, এসআইআর হলে বিজেপি হারবে, তাহলে এসআইআর নিয়ে আপনাদের ওই দালালগুলো রাস্তায় কেন প্রভাত ফেরি করে বেড়াচ্ছে? সেই প্রশ্নগুলো করবেন না? নাকি এই প্রশ্নগুলোর উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি এড়িয়ে যাচ্ছে? যদি আপনাদের উত্তরগুলো জানা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।